বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার উপর কর বাড়ানো হয়নি, বরং অতিরিক্ত অর্থ ফেরত পাবেন করদাতারা। ইয়ারেফ আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেছেন, চাপ থাকলেও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়নি এনবিআর। আগামী অর্থবছর তামাক, বিড়ি ও সিগারেট থেকে 50,000 কোটি টাকা রাজস্ব আদায় করা হবে বলে জানিয়েছেন আব্দুর রহমান খান। আরও জানাচ্ছেন মইনুল হাসান। শুল্ক ও কর কাঠামোতে ব্যাপক রদবদল এনে 2026-27 অর্থ বছরের বাজেট দেন অর্থমন্ত্রী, যেখানে নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক গাড়ি, ওষুধ, কৃষিসহ নানা খাতে দেয়া হয় ব্যাপক করছাড়ের প্রস্তাব। একই সাথে রাখা হয় বিনা প্রশ্নে ফ্ল্যাট প্লটের প্রকৃত মূল্য দেখানোর সুযোগ। যদিও ইআরএফের অনুষ্ঠানে কিছুটা ভিন্ন ব্যাখ্যা দেন এনবিআর চেয়ারম্যান। বলেন, চাপ থাকলেও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়নি নতুন বাজেটে। রিহ্যাবের একটা বড় প্রেশার ছিল যে লোকজনের হাতে তো ওরকম ট্যাক্স দেওয়ার টাকা থাকে না, তো যদি এই সুযোগ না থাকে আমাদের ফ্ল্যাট বিক্রি হবে না, এবং এখানে বড় অনেকগুলো এমপ্লয়মেন্ট জড়িত অনেকগুলো সেক্টরের লোকজন এখানে কাজ করে। সো এই সেক্টরকে বুস্ট আপ করার জন্য এটা দরকার। বাট আলটিমেটলি সরকার বলেছে, শুরু থেকেই বলেছে যে না, আমরা কোনো ব্ল্যাক মানি হোয়াইটিংয়ের কোনো জায়গায় যাব না। সো আমরা এই ধরনের কোনো সুযোগ দেই নাই। বাজেট পেশ করার পর থেকে সঞ্চয়পত্রের মুনাফার উপর উৎসে কর বাড়ানো নিয়ে আলোচনা হয় নানা মহলে। এনবিআর চেয়ারম্যান বলেন, এই হার আগের 10% আছে, বরং উৎসে করের পরিবর্তে তা বিবেচনা করা হবে আগাম কর হিসেবে। ফলে অতিরিক্ত অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকবে গ্রাহকদের। এ সময় স্বর্ণ বিক্রি থেকে আয়ের উপর 15% কর বসানোর সমালোচনা করেন এই বিশ্লেষক। আপনি যদি 100টা রিটার্ন দেখেন, 100টা রিটার্নে দেখবেন 10 ভরি গোল্ড দেওয়া আছে, ভ্যালু কি দেওয়া আছে, আননোন অথবা জিরো। তাহলে স্যার, আপনি যখন একটা রেজিমে যেতে যাচ্ছেন, যদি ক্যাপিটাল গেইনে আনতে চান, তাহলে তাকে একটা সুযোগ দেন যে হ্যাঁ ঠিক আছে, যে অ্যাসেটগুলো আপনার ডিসক্লোজ হয় নাই, এখন থেকে আপনারা ডিসক্লোজ করা শুরু করেন ফেয়ার মার্কেট ভ্যালুতে। সঞ্চয়পত্র যারা কিনে, বিশেষ করে মার্জিনাল যাদের আর কোনো ইনকাম নাই সঞ্চয়পত্র ছাড়া, আমি নিশ্চিত যে রেজিম এখন আমরা প্রস্তাব করছি, সঞ্চয়পত্র থেকে যে ট্যাক্সটা কাটা হয় অলমোস্ট সবার টাকা ফেরত দিতে হবে, এবং এটা আমরা মাইন্ড করবো না। এনবিআর কর্মকর্তারা জানান, খুচরা পর্যায়ে 1002 টাকা উৎসে কর বসানোর ফলে কমপক্ষে 1 কোটি করদাতা জালের আওতায় আসবেন। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে অগ্রিম কর সংগ্রহ, এইটা হচ্ছে আমাদের ট্যাক্স বেস বাড়ানোতে হেল্প করবে। এবং আমরা চেম্বার অফ কমার্স যেমন বলে থাকেন যে আমাদের বাংলাদেশে প্রায় 2 থেকে 2.5 কোটি ক্ষুদ্র ব্যবসায়িক আছে, তো আমরা আশা করছি এই ক্ষুদ্র ব্যবসায়িকদের একটা বড় অংশ এটার মাধ্যমে ট্যাক্স রেটের মাধ্যমে আসবেন। যে যারা বিআইএন নাই তারা কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না। ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে গেলে বা ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে তাকে কি লাগবে, বিআইএন নিতে হবে। সমালোচনা আমাদের ছিল যে আমরা আসলে মানে একটা প্রেডিক্টেবল পলিসি দেই না, ট্যাক্স পলিসি দেই না। এই জায়গাটা থেকে আমার মনে হয় এবার ভ্যাট বলেন, কাস্টমস বলেন, ইনকাম ট্যাক্স বলেন, আমরা সব প্রত্যেকটা ডিপার্টমেন্টে বেরিয়ে এসেছি। আগামী অর্থ বছরে স্বয়ংক্রিয় অডিট কার্যক্রম বাড়িয়ে বাড়তি রাজস্ব আয় করার কথাও জানান এনবিআর চেয়ারম্যান। বলেন, সিগারেট, বিড়ি ও তামাক পণ্য থেকে রাজস্ব আয়ের লক্ষ্য 50,000 কোটি টাকা। মইনুল হাসান, 71, ঢাকা। গেল 7 দিনে প্রায় 4,500 কোটি টাকা উত্তোলন করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। ফলে তীব্র তারল্য সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি, যেখানে আমানতের দৈনিক ঘাটতি প্রায় 1200 কোটি টাকা। অবস্থা সামাল দিতে 2,500 কোটি টাকা সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের শঙ্কা যে আগামীতে পরিস্থিতি আরও জটিল হবে, যদিও কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় কাল থেকেই গ্রাহকরা অর্থ তুলতে পারবেন বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। আরও জানাচ্ছেন মেজবা হাসান। টাকা তুলতে ইসলামী ব্যাংকের চেক নিয়ে এখানে ওখানে ঘুরছেন ফাহিম ফয়সাল। ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারীদের বেতন, সবকিছুর জন্য ভরসা ছিল এই প্রতিষ্ঠান। কিন্তু সাম্প্রতিক অস্থিরতায় প্রয়োজনীয় টাকা তুলতে না পেরে বিপাকে পড়েছেন তিনি। নিরাপদের ছিল বলেই তো আমরা ইসলামিক অ্যাকাউন্ট খুলছি। তো এস আলম যেহেতু বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, তার কোনো দোষর যেন এখানে ব্যাক করতে না পারে, এটা অবশ্যই আমরা দাবি রাখি। রাজধানীর কারওয়ান বাজার শাখায় ভিড় বেড়েছে স্বাভাবিক সময়ের তুলনায়। গ্রাহকদের ভাষ্য, চলমান বিতর্ক ও অনিশ্চয়তার কারণে অনেকেই তুলে নিচ্ছেন আমানত। গত সপ্তাহে টাকা ঢুকছে, মানে গ্রাম থেকে পাঠাইছে, এখন দুই ব্যাংকে করলাম, তারা দিতে পারতেছে না। আওয়ামী লীগ এস আলমকে দিয়ে যা ধ্বংস করে গেছে,
বাকি এখন বিএমপি তাদের সাথে মিলে একটা গুজব বা যে কোনো দালালেরা উঠেছে, সহজে ইসলামী ব্যাংক ধ্বংস হবে না। বিশ্বাসের জায়গাটা তো আস্তে আস্তে নড়বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু বিশ্বাসের জায়গাটা ধরে রাখার জন্য সবাইকে আন্তরিকতা হওয়া উচিত, যে একটা ব্যাংক যাতে স্থিতিশীল থাকে এবং কাস্টমাররাও বিশ্বাসের স্থান ধরে রাখতে পারে। এখানে সবাই টাকা পাচ্ছে, আমরাও টাকা ডিপোজিট করতেছি, আমরাও উত্তোলন করতেছি। কেন্দ্রীয় ব্যাংক সহ একাধিক উৎসের তথ্য বলছে মাত্র 7 দিনেই প্রায় 4.5 কোটি টাকা তোলা হয়েছে প্রতিষ্ঠানটি থেকে, যা স্বাভাবিক সময়ের চেয়ে বেড়েছে 3 গুণের মতো। আমরা গ্রাহকদেরকে এখানে যারাই আসে আমরা কম বেশি করে আমরা সবাইকে দিচ্ছি, গ্রাহকদেরকে এই মেসেজটাই দিচ্ছি যে আমাদের যে সমস্যা, এই সমস্যার খুব দ্রুত সমাধান হবে। 2-3 গুণ বেশি। এটা আমরা গ্রাহকদেরকে হয় কি অনেক সময় দেখা যায় আমাদের গ্রাহকরা এই সমস্ত কারণে প্যানিকড হয়ে তারা টাকাগুলো তুলে নিয়ে এরপরে এমন সব জায়গায় তারা ইনভেস্ট করে, অথবা এমন সব মানুষের কাছে টাকা তো নিয়ে কেউ ঘরে রাখে না। অর্থ উত্তোলনের প্রবণতা বাড়ায় তারল্য সংকটে পড়েছে ইসলামী ব্যাংক। তাই অবস্থার উন্নয়নে রোববার 2,500 কোটি টাকা সহায়তা দেয় নিয়ন্ত্রক সংস্থা। আমাদেরকে আজকে প্রথমবার ক্যাশ সাপোর্ট দিচ্ছে, সেটা দেওয়ার পরে আমাদের আজকে লেনদেনের কি অবস্থা, ওটা দিয়ে আমরা কতটুকু সংকলন করতে পারছি, সামনে আমরা কি প্রজেকশন আমাদের আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। এদিকে চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ সহ 7 দফা দাবিতে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সচেতন গ্রাহকরা। মুসবাহ হাসান, 71, ঢাকা। 2026-27 অর্থবছরের বাজেট ঘোষণার পর ইতিবাচক হাওয়া বইছে পুঁজিবাজারে। বাজেট পরবর্তী প্রথম কার্যদিবসেই বড় উত্থান হয়েছে সব সূচকেই। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে 104 পয়েন্ট, অবস্থান করছে 5,625 পয়েন্টে। সরিয়া সূচক বেড়েছে 14 পয়েন্ট এবং ডিএসই 30 সূচক বেড়েছে 46 পয়েন্ট পর্যন্ত। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। একদিনেই লেনদেন হয় প্রায় 1,358 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় 120 কোটি টাকা বেশি। দিন শেষে 246টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার বিপরীতে কমেছে 96টির, আর অপরিবর্তিত রয়েছে 50টির দাম। 2026-27 অর্থবছরের বাজেটে প্রায় 2,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি সরকার, যার প্রায় পুরোটাই রূপপুর নির্ভর। 6 লাখ টন কয়লাও মিলবে পুরনো খনি থেকে। এছাড়া অন্য সব পরিকল্পনাও অস্পষ্ট। তবে জোর দেওয়া হয়েছে স্বনির্ভর, সাশ্রয়ী, নিরবচ্ছিন্ন এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ ও জ্বালানিতে। আর বিশেষজ্ঞরা বলছেন যে উন্নয়ন পরিকল্পনার সঙ্গে মিল রেখে বাজেট বরাদ্দ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা অত্যন্ত জরুরি। আরও জানাচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। লোডশেডিং মুক্ত একটি বিদ্যুৎ ব্যবস্থা, পর্যাপ্ত গ্যাস আর প্রয়োজন মতো জ্বালানি তেল সাধ্যের মধ্যে চায় দেশের মানুষ। কিন্তু স্বাধীনতার 55 বছরেও এই নিশ্চয়তা দিতে পারেনি কোনো সরকার। উল্টো প্রতিশ্রুতির মূলা ঝুলিয়ে নজিরবিহীন লুটপাট হয় এই খাত থেকে। আর সেই বোঝা কাঁধে নিয়েই 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রথম বাজেট দিল বিএনপি সরকার। বিগত সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ ও জ্বালানি নীতি। বাজেট বক্তৃতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের কালো অধ্যায়ের কিছুটা তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন করে স্বপ্ন দেখান ঘুরে দাঁড়ানোর। বিদ্যুৎ খাতের দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ সহ বিদ্যুৎ খাতে নিবিড় মনিটরিং করা হবে। অদক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বন্ধ করা, প্রয়োজনীয় ক্ষেত্রে আধুনিকায়ন, ক্যাপাসিটি চার্জ ও বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনার মাধ্যমে এ খাতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ হবে। 2026-27 অর্থবছরে নতুন করে প্রায় 2,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি রয়েছে বাজেটে। তবে এর 5 ভাগের 4 ভাগই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ। পুরনো খনি থেকে কয়লা উৎপাদন লক্ষ্য 6 লাখ টন। এর বাইরে তেল গ্যাসের সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নির্ধারণ না হলেও গুরুত্ব দেওয়া হয় স্বনির্ভর, সাশ্রয়ী, নিরবচ্ছিন্ন এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ ও জ্বালানিতে। সমস্যাটাকে তারা স্বীকার করে একটা সমাধানের জন্য যথাযথ এফোর্ট দিচ্ছে। তবে এফোর্টটা কতটুকু কার্যকর হবে এটা ইন ফিউচারে এটা আমাদের কাছে স্পষ্ট হবে। তবে সরকারকে আন্তরিক, সচেষ্ট এবং মূল সমস্যাগুলোকে চিহ্নিত করতে পেরেছে বলে আমার মনে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই খাতের পরিচালন ব্যয় কমানোর পাশাপাশি দরকার লোক দেখানো প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকা।
এফএসআরইউ বা ল্যান্ড বেসড গ্যাসিফিকেশন ইউনিট এগুলোর ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এগুলোর ক্যাপাসিটি বর্ধিতকরণের ক্ষেত্রে অবশ্যই আমাদের সেই বিদ্যুতের যে পাওয়ার প্ল্যান্টের যে আমাদের বর্তমানে ভুক্তভোগী এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং এগুলো যাতে করে আমাদের স্থায়ীভাবে এলএনজি ইম্পোর্টের দিকে আমাদেরকে বাধ্য না করে ফেলে। সবখানে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস কিন্তু বসে আছে বিদ্যুতের জন্য, গ্যাসের জন্য। অর্থের পরে বাংলাদেশকে টিকতে হলে বা যে কোনো রাষ্ট্রকে টিকতে হলে তার জ্বালানি এবং বিদ্যুৎ হচ্ছে 1 নম্বর। অপ্রয়োজনীয় এবং এই মুহূর্তে দরকার নেই এরকম অনেক ব্যয়ের ক্ষেত্রেও সরকারের সীমিত আনার প্রয়োজন আছে। এবার বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ প্রায় 400 কোটি বেড়ে দাঁড়িয়েছে 17,500 কোটি টাকা। রাকিব হোসেন, 71, ঢাকা। অফিস নয়, এ যেন নির্মিত হচ্ছে রাজপ্রাসাদ। কর্মকর্তাদের প্রমোদের জন্য যেখানে রাখা হয়েছে সুইমিং পুল, জিমনেশিয়াম, সিনেপ্লেক্স সহ এলাহি সব আয়োজন। এটি পরিবাগের ডিপিডিসি টুইন টাওয়ার। সম্প্রতি যার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। 500 কোটি টাকার এই ভবন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণে নেয়া 20,000 কোটি টাকার প্রকল্পের অন্যতম প্রধান অনুষঙ্গ, যার কাজ বন্ধ থাকায় এখন গলার কাঁটা সরকারের জন্য। আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইমদাদ হোসাইন। 2021 সালে রাজধানীর পরিবাগে শুরু হয় বিলাসবহুল এই ভবন নির্মাণের কাজ, যার নাম ডিপিডিসি ধানমন্ডি টুইন টাওয়ার। ঢাকা শহরের বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণে এই মেগা প্রকল্প হাতে নেয় সরকার। সব মিলিয়ে যার ব্যয় ধরা হয় 20,000 কোটি টাকার উপরে, যার অন্যতম অনুষঙ্গ এই ভবন। প্রায় 500 কোটি টাকা ব্যয়ের এই ভবন এতটাই বিলাসবহুল যে কর্মকর্তাদের জন্য থাকছে সুইমিং পুল, সিনেপ্লেক্স সহ নানা সুবিধা। আর এ নিয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে চটে যান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। যে প্রতিষ্ঠানটি কোনো প্রফিট করতে পারে না সেই প্রতিষ্ঠানটির টুইন টাওয়ার বিল্ডিং বানিয়েছে, সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সুইমিং পুল, জিম এইসব তৈরি করেছে। কিন্তু যারা এটা ব্যবহার করবে তারা সরকারের কাছে টাকা নিয়ে কোনো আয় করতে পারে না, প্রফিট করতে পারে না, লসে থাকে, সরকার সাবসিডি দেয়। শুরুতে বাস্তবায়ন দ্রুত গতিতে এগুলোও 24-এর অভ্যুত্থানের পর কাজ রেখে চলে যান ঠিকাদাররা। ফলে একরকম থমকে আছে বহুদিন ধরে। কাজটা চলমান ছিল, কিন্তু এই যে 5 আগস্টের পরে যখন এখানকার যারা প্রতিনিধি ছিল, যারা কোম্পানির লোক ছিল, ওনারা হয়তো বা কাজটা স্লো করে রাখছে। আপাতত দেখি ওরকম কাজ হচ্ছে না, এভাবেই আছে আপাতত। শুধু ভবন নয়, পুরো প্রকল্পই এখন থমকে আছে 60% কাজ শেষ হওয়ার পর। বিশেষ করে মাটির নিচ দিয়ে তার টানার অনুষঙ্গ নিয়ে ভিন্ন মতের কারণে সরে যায় বাস্তবায়ন ও ঋণ দেয়া প্রতিষ্ঠানগুলো। মন্ত্রী জানান এই প্রকল্পের অবস্থা এমন যে শেষও করা যাচ্ছে না, আবার ছেড়েও দেওয়া যাচ্ছে না। এই প্রকল্পটা যদি আমরা বন্ধ করে দেই তাহলে এত যে টাকাগুলো খরচ হয়ে গেছে সবগুলো ওয়েস্ট হয়ে যাবে। আবার এটা গেলেও আমাদের জন্য খুব ডিফিকাল্ট। তো এই যে ব্যাগেজগুলো আমাদেরকে দিয়ে গেছে, লুটপাট করে চলে গেছে, এগুলো এখন আমাদেরকে, এই যে আমরা 3 মাস 4 মাসের গভর্নমেন্ট আসছি, আমাদেরকে এগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে। এই প্রকল্পে প্রায় $2.25 বিলিয়ন সমপরিমাণ ঋণ দিচ্ছে চীনা এক্সিম ব্যাংক। ইমদাদ হোসাইন, 71, ঢাকা। এবার প্রচলিত ধারা ভেঙে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। যে কোনো সংকটে যেখানে মূল্যবান এই ধাতুর দাম বাড়ে, এবার সেখানে উল্টো পথে হেঁটেছে প্রচলিত ধারা। ইরান যুদ্ধ ও তীব্র জ্বালানি সংকটেও ফেডারেল রিজার্ভের সুদের হার অপরিবর্তিত রাখা ও ডলারের শক্তিশালী অবস্থানের কারণে পতন হয়েছে স্বর্ণের দামে। আরও জানাচ্ছেন নুসরাত মৌমি। যে কোনো বৈশ্বিক সংকটেই বাড়ে স্বর্ণের চাহিদা। নিরাপদ হওয়ায় অনেকেই বিনিয়োগ করেন মূল্যবান ধাতুতে, যার ফলে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী থাকে ধাতুটির দাম। তবে এবার বিপরীত ঘটনা ঘটেছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে সৃষ্ট সংকটে। প্রচলিত ধারা ভেঙে বিশ্ববাজারে বেশ কয়েক মাস ধরে কমেছে স্বর্ণের দাম। তথ্য বলছে বছরের শুরুতে 29 জানুয়ারি আউন্স প্রতি স্বর্ণের দাম ওঠে সর্বকালের সর্বোচ্চে, যা ছাড়ায় $5,300 ঘর। কিন্তু গেল 4.5 মাসের ব্যবধানে 23% কমে আউন্স প্রতি $1,100 দাম হারায় মূল্যবান ধাতুটি, যার মূল কারণ বৈশ্বিক মূল্যস্ফীতির সম্ভাবনা। বর্তমানে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি 4.2%, যা 3 বছরের মধ্যে সর্বোচ্চ। শক্তিশালী অবস্থানে রয়েছে দেশটির শ্রমবাজারও, ফলে শীঘ্রই সুদের হার কমাবে না দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ, যার ফলে শক্তিশালী অবস্থানে রয়েছে ডলারও।
অন্যদিকে ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর পথে হাঁটলে দরপতন হয় বিশ্ব বাণিজ্যের প্রধান মাধ্যম ডলারের। এতে বিনিয়োগ প্রত্যাশায় দাম বাড়ে স্বর্ণের। তবে এবার ইরান যুদ্ধের ইতিবাচক প্রভাব পড়েছে ডলারে। মার্কিন মুদ্রার শক্তিশালী অবস্থানের বিপরীতে বিশ্ববাজারে পতন ঘটেছে স্বর্ণের দামে। এদিকে ইরান যুদ্ধের প্রথম ধাক্কা আসে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বাড়তে থাকে তেল গ্যাসের দাম, যার প্রভাবে বিশ্বব্যাপী দেখা দেয় মূল্যস্ফীতি। আর তার নিয়ন্ত্রণে সুদের হার বাড়াতে বাধ্য হয় বহু দেশ। স্বর্ণ এমন এক সম্পদ যা নিজ থেকে সুদ কিংবা লভ্যাংশ দেয় না। বাজার মূল্য বাড়লেই কেবল লাভ আসে স্বর্ণ থেকে। বিশ্লেষকদের মতে সুদহার এবং স্বর্ণ সাধারণত বিপরীত অবস্থানে থাকে। সুদহার বেশি হলে ডলার ভিত্তিক সম্পদে আগ্রহী হন বিনিয়োগকারীরা, যাতে কমে যায় স্বর্ণের চাহিদা। এতেই কমতে থাকে দাম। বাজার বিশ্লেষণে দেখা যায় আগামী ডিসেম্বরের মধ্যে সুদহার বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে শনিবার ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষের সম্ভাবনায় বিশ্ববাজারে আবারও কিছুটা বেড়েছে স্বর্ণের দাম। নুসরাত মৌমি, ৭১। দর্শক, ৭১ বিজনেস ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।